হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 4, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী। আর আজকের আলোচনায় এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি থিওরম নিয়ে আলোচনা করব। আজকের থিওরমটা জাস্ট এটা একটা যুক্তি নির্ভর থিওরম, এখানে কোনো ক্যালকুলেশন নেই, তাই আমি এর বাংলা লিখে রাখছি। আর আজকের থিওরম প্রমাণ করার ক্ষেত্রে আজকে আমাদের লাগবে একটি সেটের সুপ্রিমাম কি, ইনফিমাম কি, এইসব সম্বন্ধে জানতে হবে, তারপরে এই থিওরম প্রমাণ করা যাবে। আর আজকের থিওরমটা হলো আর্কিমিডিসের নিয়ম বা বাস্তব সংখ্যার আর্কিমিডিসের নিয়ম। এটাও হতে পারে, অথবা যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তবে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকিবে যেখানে এন এক্স গ্রেটার দেন ওয়াই। আর যেহেতু এটা একটা আর্কিমিডিসের থিওরম, আর আর্কিমিডিস কি এটা আসলে আমাদের এই থিওরমটা করার আগে আমাদের জানা দরকার, কারণ যেহেতু আমরা সবাই গণিতের ছাত্র, তাহলে আর্কিমিডিসের গণিতে কী অবদান এটা আমাদের জানতে হবে। আর আর্কিমিডিস হচ্ছে গণিতের জনক, মানে সার্বিকভাবে উনি হচ্ছেন গণিতের জনক। আর অনেক বিজ্ঞানী আছেন, একজন আছেন যেমন ক্যালকুলাসের জনক, একজন আছেন পাটিগণিতের জনক, একজন আছেন বীজগণিতের জনক, একজন আছেন লগারিদমের জনক, কিন্তু উনি হচ্ছেন সার্বিকভাবে গণিতের জনক। ঠিক আছে বিষয়টা। আর সবচেয়ে উনি জনপ্রিয় তোমার ফিজিক্সে প্লাবতার সূত্র আবিষ্কারের মধ্য দিয়ে। প্লাবতা হলো কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করিলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তু অপেক্ষা বেশি হলে বস্তুটি পানির উপরে ভেসে থাকবে, আর অপসারিত তরলের ওজন বস্তু অপেক্ষা কম হলে বস্তুটি কী হবে, তরলে ডুবে যাবে। আর তিনি এই সূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আজকে আমরা যেহেতু এই আর্কিমিডিসের এই থিওরম প্রমাণের ক্ষেত্রে আমাদের জানতে হবে একটি সেটের সুপ্রিমাম কি, একটি সেটের ইনফিমাম কি। সুপ্রিমাম হলো একটি সেটের সকল ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতমটিকে সুপ্রিমাম বলি। একটি সেটের সকল ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতমটিকে কি বলে, সুপ্রিমাম বলে। আর এটাকে যদি তুমি বাংলায় এত করে দরকার নেই, এত হার্ডভাবে নিও না তোমরা কেউ। একটি সেট এস ইজ ইকাল টু 1 2 3 4 5, সুপ্রিমাম ইজ ইকাল টু, তুমি যদি এটাকে করতে চাও, একটি সেটের সবচেয়ে যে বড় উপাদান না থাকবে এটাই হবে তার সুপ্রিমাম। আর এটা শুধু ফার্স্ট ইয়ারে এই থিওরমে লাগবে, আর কোনো থিওরমে লাগবে না। আর এটা তোমার থার্ড ইয়ার শুরু হবে, রিয়েল অ্যানালাইসিস, সুপ্রিমাম ইনফিমাম নীতি, অনেক বিস্তারিত ডিটেলস ওইখানে পড়তে হবে। তবে যদি তুমি করো কি, একটি সেটের সকল ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতমটিকে কি বলে, সুপ্রিমাম বলে। আমি জাস্ট এই সংজ্ঞাগুলো করে জাস্ট যতটুকু লাগবে ততটুকু বলে এই থিওরম পড়াবো, ঠিক আছে। আর একটি সেটের সকল নিম্ন সীমার মধ্যে বৃহত্তমটিকে কি বলবে, ইনফিমাম বলবে। মানে যদি এই সেটটা আর ইনফিমাম অফ এস ইজ ইকাল টু কত, 1, মানে সবচেয়ে ছোট একটা সেটের মধ্যে সবচেয়ে যে ছোট মানটা থাকবে এটাই হবে ইনফিমাম, আর সবচেয়ে যে বড় থাকবে ওইটাই সুপ্রিমাম। তারপর আরও কিছু জানতে হবে, ওইটা হচ্ছে একটি সেটে যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে, একটি সেটে যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে, তাহলে ওই সেটে ওর থেকে যে সুপ্রিমাম মানে সবচেয়ে যে বড় মানটা, ওর থেকে কেউ বড় হতে পারবে না। যদি কেউ হতে চায় বড়, মনে করে এই সেটের সবচেয়ে কত বড় মান আমি কত 5 ধরলাম, ঠিক আছে, এর 5-এর থেকে কেউ বড় হতে, এর থেকে ছোট অথবা সমান হতে পারবে, কিন্তু বড় অথবা সমান কোনোদিন হতে পারবে না। ঠিক আছে বিষয়টা।
তারপর একটি সেটে যদি ইনফিমাম বিদ্যমান থাকে তাহলে ওই সেটে তার চেয়ে কেউ ছোট কোনো ইনফিমাম হতে পারবে না, মানে তার চেয়ে কেউ ছোট হতে পারবে না। যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে তাহলে ওই সর্বোচ্চ বড় সংখ্যায় থাকবে, এর থেকে কেউ বড় অথবা সমান হতে পারবে না, হলে ছোট অথবা সমান হতে পারবে। আর যদি ইনফিমাম বিদ্যমান থাকে তার থেকে কেউ ছোট হতে পারবে না, ওই সর্বোচ্চ ছোট থাকবে। আর সুপ্রিমাম বিদ্যমান থাকলে সেই সর্বোচ্চ বড় থাকবে। আর এটা নিয়ে তোমার থার্ড ইয়ার চ্যাপ্টার 1 থিওরাম 1-2 এটার প্রমাণ। তোমার যদি সর্বনিম্ন সুপ্রিমাম বিদ্যমান থাকে একটি সেটে তাহলে ওই সর্বোচ্চ মান, আর যদি ইনফিমাম বিদ্যমান থাকে তাহলে ওই কি সর্বনিম্ন মান, এর নিচে কেউ হতে পারবে না। ঠিক আছে বিষয়টা। আর এটাকে বইয়ের ভাষায় বলা হবে, যদি একটি সেটের সকল ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতমটিকে সুপ্রিমাম বলে, আর একটি সেটের সকল নিম্ন সীমার মধ্যে বৃহত্তমটিকে তোমার ইনফিমাম বলে। তবে আজকের করা হচ্ছে একটি সেটের সবচেয়ে বড় যেটা মান এটাই হবে সুপ্রিমাম, এবং সবচেয়ে ছোট যেটা মান ওটাই হবে ইনফিমাম। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে কি করব, আমরা এই থিওরামটা প্রমাণ করব। এটা জাস্ট একটা যুক্তি, আর কোনো কিছু না। আর এখানে দেখতে হবে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, আমি এগুলা সব চিত্র আঁকবো নাহলে এটা হবে না। ধনাত্মক বাস্তব সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এটা হবে 0 থেকে বড় লেস দেন ইনফিনিটি, কারণ এক্স এর মানটা 0 থেকে বড়, তাহলে সে ধনাত্মক হবে, সে 0 সহ না। যার সাথে শুধু গ্রেটার দেন সে 0 সহ না। যদি এখানে এইটা লিখতাম আমি লেস অর ইকুয়াল এক্স লেস দেন ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে কোনোদিন লেস অর ইকুয়াল হবে না, তাহলে এটা 0 সহ। ঠিক আছে, 0 ধনাত্মক কোনা ঋণাত্মক কোনা, তাই 0 থেকে বড়। তারপর ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, তার এখানে সে যে কোনো এটা হতে পারবে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স, এখানে তো ওয়াই এটা নাকি লেস দেন ইনফিনিটি এটা। আর তবে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। তুমি এটা বলতে পারো এনটা কার মধ্যে আছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে, ধনাত্মক যেহেতু পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। ঠিক আছে, যদি এত হয় তবে দেখাও যে এন এক্স গ্রেটার দেন ওয়াই, এন এবং এক্স, এখানে এন এক্স, এন তো কিন্তু ধনাত্মক আর এক্স কি এক্সও ধনাত্মক, তাহলে এন এক্স এ করলে কি হবে, গুণ করলে সে ধনাত্মক হবে শিওর। তারপর ওয়াইটা যদি কোনোদিন ঋণাত্মক হয়ে যায়, ওয়াইটা যদি কোনোদিন ঋণাত্মক হয়ে যায়, ঠিক আছে, ওয়াইটা যদি কোনোদিন ঋণাত্মক হয়ে যায় তাহলে এটা থেকে আসলে এটা প্রমাণ সম্ভব। আর যদি ওয়াই এর মান যদি তুমি বলো এখানে এন এর মান আমি ধরলাম 2, এক্স এর মান ধরলাম 2, ঠিক আছে, তাহলে এন এক্স গুণ করলে কত হচ্ছে 4, অবশ্যই 0 থেকে বড়। আর ওয়াইটা যদি আমি মনে করো ঋণাত্মক আর ধনাত্মক, ঋণাত্মক এখানে যদি ওয়াই এর মান আমি 3 ধরি তাহলে হবে 3, ওয়াই ইজিক্যাল টু 3 যদি হয়, ঠিক আছে, তাহলে 4 গ্রেটার দেন 3। আমার এখানে যত মান হবে এই ওয়াই এর মান যদি গুণ করার এন এক্স গুণ করার পর যদি কি হয়, গুণ করার পর যদি তোমার দেখি এই যে গুণফল আসবে, গুণফলের থেকে যদি কি হয় ওয়াই এর মানটা যদি কম হয় তাহলে সত্য হবে, নাহলে সত্য হবেই না। আর এটাই মেন কথা, যদি ওয়াই এর মানটা 0 থেকে ছোট হয় তাহলে 0 থেকে ছোট হইলেই হবে। ঠিক আছে, বিষয়টা এরকম। যদি এরকম হয় তাহলে আমরা এখানে একটা বাস্তব সংখ্যার ক্রমের মতোই বলতে পারো, যেহেতু ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, ওয়াই যেহেতু যে কোনো বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে ওয়াই এর
বিচরণ কোথায় আছে, ঋণাত্মক, ধনাত্মক, জিরো প্রত্যেক জায়গায় হবে। তাহলে তুমি ওয়াই এটাও লিখতে পারো ওয়াই লেস দেন জিরো, ওয়াই ইজ ইকাল টু জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো। মানে ওয়াই জিরোর সাথে শুরু, নাহলে ওয়াই এর মান জিরো অথবা ওয়াই এর মান জিরোর সাথে বড়। আর এই দুইটাকে যদি তুমি একসাথে লিখে ফেলো, ওয়াই লেস অর ইকুয়াল জিরো, ওয়াই এর মান জিরোর সাথে ছোট অথবা সমান, তাহলে এতটুক সে হয়ে গেল। তারপরে এতটুকু আমরা দেখব, ঠিক আছে বিষয়টা। আর এই থিওরামটা ওয়াই এর মান যদি জিরোর থেকে ছোট অথবা সমান হয় তাহলে উত্তর হবে, অন্যথায় হবে না, তাহলে এর উত্তর হবে। আর যদি ওয়াই এর মান জিরোর থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে না, এই থিওরামের উত্তর মানবে না। এটাই আসলে প্রমাণ। তবে তো এটা আমরা দেখবই। তবে এই থিওরামের ক্ষেত্রে বিশেষ করে আমরা যত থিওরাম তোমার প্রমাণ করি, আমরা দুইটা মেথডে তোমার থিওরাম প্রমাণ করা যায়। একটা হচ্ছে স্টেডিশনাল মেথড, মানে এইটাতে আমরা কি করি, সবসময় থিওরাম প্রমাণ করি। আর কিছু আছে তোমার কন্ট্রাডিকশনাল কি মেথড। এই কন্ট্রাডিকশনাল মেথডে তোমার থিওরাম তোমার প্রমাণ তুমি যদি করো তাহলে করতে পারো, যে এখানে শুধু কন্ডিশন দুইটা থাকবে। তোমার মনে করে একটা থিওরাম তুমি প্রমাণ করো হয়তো মূলত অথবা অমূলত দুইটা, যদি বিষয় মানে যদি তোমার কন্ডিশন দেওয়া থাকে দুইটা, তাহলে দুই কন্ডিশনের মধ্যে কন্ট্রাডিকশনাল মেথডে তুমি কি করতে পারবা, প্রমাণ করতে পারবা। আর এই প্রমাণের ক্ষেত্রে তুমি মনে করো তোমাকে প্রমাণ করতে হবে তুমি একটা ছেলে, তাহলে ছেলের বিপরীত সবসময় পজিটিভ চিন্তা করবা, নেগেটিভ কোনো চিন্তা করা যাবে না, ঠিক আছে বিষয়টা। এই পৃথিবীতে মানুষ দুই প্রকার, যেহেতু তোমাকে আমার ছেলে প্রমাণ করতে হবে তাহলে তোমাকে আমি প্রথমে কি করে নিব, মেয়ে ধরে নিব। তাহলে তোমার ভিতরে আমি মেয়ের বৈশিষ্ট্য আছে কিনা দেখব। মেয়ের বৈশিষ্ট্য, মেয়ের আচরণ তোমার ভিতরে নাই, তাহলে আমি যেটা ধরছি তাহলে এটা আমি কইতেছি না আমার যেটা আমি অনুমান করছিলাম আমার এই অনুমানটা কি হয়েছে, ভুল হয়েছে, তাহলে আসলেই তুমি মেয়ে ছেলে। আর যদি তোমাকে মেয়ে প্রমাণ করতে হয় তাহলে আমি কি করব, তোমাকে তোমাকে আমি কি করব, ধরে নিব ছেলে। তাহলে দেখবো ছেলের কোনো বৈশিষ্ট্য তোমার ভিতর আছে কিনা, ছেলের বৈশিষ্ট্য নেই মানে তুমি মেয়ে, ঠিক আছে বিষয়টা। এইভাবে কিছু কন্ট্রাডিকশনাল মেথডের মাধ্যমে যদি আমরা কি করি, থিওরাম প্রমাণ করি, তাহলে ওটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু যদি দুইয়ের অধিক যদি কন্ডিশন দেওয়া থাকে তাহলে তোমার ট্রেডিশনাল মেথডেই তোমার কি করতে হবে, থিওরাম প্রমাণ করতে হবে, ঠিক আছে বিষয়টা। আর এই চ্যাপ্টারে কিছু কন্ট্রাডিকশনাল মেথডে কিছু থিওরাম আমরা প্রমাণ করব, ঠিক আছে, যদি কন্ডিশন দুটো দেওয়া থাকে। আর এখানে কন্ট্রাডিকশনাল মেথড এখানে ব্যবহার করতে হবে, সমস্যা নেই। তাহলে আমরা চলো মূল আলোচনায়। আজকে থিওরাম যেহেতু কি বলছে, দেওয়া আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, আমি এখানে আবার লিখব ওয়াই দেওয়া আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, সুতরাং আমরা পাই। তাহলে কি পাইব, ওয়াই লেস দেন জিরো, ওয়াই ইজ ইকাল টু জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, ঠিক আছে। যদি ওয়াই গ্রেটার দেন জিরো হয় তাহলে এই দুইটা শর্তকে তুমি এক করে ফেলো, ওয়াই লেস অর ইকুয়াল জিরো একটা, আর একটা ওয়াই গ্রেটার দেন জিরো। আর এটাই লিখছে ওয়াই লেস অর ইকুয়াল শর্তে, যেহেতু এখানে ওয়াই ছাড়া অন্য অন্য যে দুইটা চলক আছে, অন্য দুইটা চলক কি এক্স, এক্স এক্স ধনাত্মক, এক্স ধনাত্মক মানে কত, এখানে এক্স ধনাত্মক, এই যে আমি এরপরে এক্স এর চিত্র লিখে রাখছি। আর তারপর কত, এটা তো ওয়াই এর চিত্র, আর এন এর চিত্রটা এখানে থাক, কোনো সমস্যা নেই। এন এর চিত্র কি, এন বিলংস টু, সরি এবার এন বিলংস টু কত, এন মানে এনটা কি এর মধ্যে আছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আর এক্স গ্রেটার দেন জিরো, আর এন তো অবশ্যই গ্রেটার দেন জিরো। তাহলে এই দুইটা যদি কি করি আমরা গুণ করি তাহলে এন এক্স গ্রেটার দেন জিরো। কারণ এই থিওরামটা শুধু বাংলা লেখা, তো এই যুক্তি দিলে পরে বাংলা লেখা তেমন থাকবেন, এই জন্য কি করছি আমি বাংলাটা লিখে রাখছি, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি গুণ করি, কারণ এও ধনাত্মক এও ধনাত্মক, কারণ দুইটা ধনাত্মক সংখ্যা গুণ করলে সে কি হবে, ধনাত্মক হবে। আর এটাও কিন্তু তোমার এই চ্যাপ্টারের প্রথম দিকে যে থিওরামটা ছিল, এই যে দুইটা ধনাত্মক সংখ্যা গুণ করলে কি হবে, ধনাত্মক হয়। এইগুলো তো আমরা উত্তর জেনে ফেলছি, তাও এগুলো আর লাগবে না। ধনাত্মক যদি হয় তাহলে কত, সুতরাং এন এক্স একসাথে যদি করি তাহলে এটা কি হবে, জিরোর থেকে বড় হবে, ঠিক আছে। আর এখানে
এখানে তুমি কি লিখছো ওয়াই লেজার ইকুয়াল জিরো, ওয়াই লেজার ইকুয়াল মানে ওয়াই এর মানটা জিরোর থেকে লেস দেন অর ইকুয়াল জিরো, মানে এটাই বলি লেজার ইকুয়াল জিরো, ওয়াই এর মানটা কত জিরোর থেকে ছোট অথবা সমান। আর এখানে ওয়াইটা হচ্ছে ঋণাত্মক অথবা জিরোর থেকে ছোট অথবা সমান। ওয়াইয়ের এটাই শুরু হচ্ছে তোমার এটা জিরো সহ, যদি সংখ্যা রেখা অঙ্কন করো এটা জিরো সহ তোমার এই দিকে হবে, ঠিক আছে, জিরো সহ, কারণ ওয়াইয়ের মানটা জিরো সহ। আর এখানে কত এন এক্সটা কত জিরোর থেকে বড়, তাহলে এর সাথে যদি তুলনা করতে চাও শুধু বড় জায়গাটাই নিবে, সে কিন্তু জিরোর এর থেকে বড় অথবা সমান জায়গাটা নেবে, সে জিরোর থেকে বড় আর সে জিরো সহ জিরোর থেকে ছোট অথবা সমান। তাহলে তুমি লিখতে পারো কত এন এক্স গ্রেটার দেন ওয়াই, কারণ ওয়াই তো তোমার এখানে ঋণাত্মক বা জিরো যাই বলো না কেন, আর সে তো কত জিরোর সাথে বড়, তাহলে এন এক্সটা ওয়াইয়ের সাথে সবসময় বড়, এটাই লিখছে কত এই শর্তে ওয়াই লেস দেন অর ইকুয়াল জিরো হয়, আমার পাই কত এন এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, এই উত্তর হয়ে গেল। এখন উত্তর হয়ে গেল, অনেকে এখন বলতে পারো না আমি তো মানি না ওয়াইয়ের মান কেন এটা জিরোর থেকে ছোট হবে, আমি মানি না, জিরোর থেকে তো সে বড় হইতে পারে, ঠিক আছে, সে তো বড় হইতে পারে, এই যে এখন যেহেতু বড় হইতে পারে এটার জন্য আমরা আবার নতুন করে লিখবো। আর এখানে সুপ্রিমাম নীতি ইনফিমাম নীতি এইসব ব্যবহার করতে হবে, আসলে ইনফিমাম নীতি লাগবে না, এখানে সুপ্রিমাম নীতি লাগবে, ঠিক আছে, এখানে সুপ্রিমাম নীতি লাগবে, এখানে যদি সুপ্রিমাম নীতি লাগে। আর এখানে আর একটা কথা জানতে হবে, এখানে সীমাবদ্ধ জিনিসটা কি, এখানে যদি আমি বলি 2 লেস দেন এক্স লেস দেন 20, এখানে এক্স এর মান কি স্থির আছে কিনা বলো তো, এখানে এক্স এর মান স্থির না। যদি তোমাকে বলা হয় এখানে এক্স এর মান 2 এর থেকে বড়, একজন তোমরা বলো, একজনে বলবা 3, আর একজন বলবো না আমি 3 না আমি 9 লিখবো, আর একজন বলবো না আমি 9 লিখবো কেন, আমি 9 দুগুণে 18 লিখবো, কারো মুখে ধরা যাবে না, কারণ এখানে এক্স এর মানটা তোমার স্থির না, মানে সীমাবদ্ধ না। আর যদি তুমি এটা লিখতা একটু লেজার ইকুয়াল এক্স লেজার ইকুয়াল কত 20, তাহলে এখানে শিওর এক্স এর মান 2 এবং 20 দুইজনই সীমানায় ফিক্সড আছে, ঠিক আছে। এই সাইডের কিন্তু তোমার ইনফিমাম এস ইজিক্যাল টু কত 2 এবং সুপ্রিমাম এস ইজিক্যাল টু কত 20, মানে সর্বোচ্চ মান কত 20, সর্বনিম্ন মান কত 2, তাই ইনফিমাম 2 এবং সুপ্রিমাম কত 20, ঠিক আছে বিষয়টা। আর এটা কিন্তু এই সাইডের 20 এইখানে এক্স এর মান তুমি যতই ধরো না কেন 20 থেকে কেউ বড় হতে পারবে না, 20 চাইতে ছোট অথবা সমান হলে হতে পারবে, ঠিক আছে বিষয়টা। এখানে এক্স এর মান কত নিম্ন দিকেও সীমাবদ্ধ ঊর্ধ্ব দিকেও সীমাবদ্ধ। আর যদি তুমি এইটা বলো এক্স লেজার ইকুয়াল 20, এক্স এর মানটা 20 চাইতে ছোট অথবা সমান, মানে এক্স এর মানটা কি এই দিকে 20 দিকে সে কি ছোট অথবা সমান, ঠিক আছে, এইদিকে হ্যাঁ ফিক্সড, কারণ এর নিচে 20 থেকে ছোট অথবা সমান, তাহলে তুমি যদি সংখ্যা রেখাটা অঙ্কন করো এটা 20, এটা 0 আর ইনফিনিটি, এই দিকে সে আসবে, ঠিক আছে। আর এর সহ 20 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে, সে 20 আছে, কারণ এই সাইডে তোমার 20 থেকে কেউ বড় অথবা সমান হতে পারবে না, ঠিক আছে, এটা দরকার লাগবে, তারপর এইসব আলাপ হবে, মাথা গরম করার কোনো কিছু নেই, জাস্ট দেখতে থাকো, একদম সহজ। দ্বিতীয় শর্ত হবে ওয়াই গ্রেটার দেন 0 শর্তে, এই শর্তে যদি এন এক্স, আমরা কি প্রমাণ করছি এন এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে, এন এক্স গ্রেটার দেন কত ওয়াই। এখানে আমাদের কথায় যেহেতু এই থিওরাম আমি বলছি আগে কন্ট্রাডিকশনাল মেথডে আমরা কি করব, এটা প্রমাণ করব। যদি প্রমাণ করি, কারণ এটা যেহেতু এটার সাথে আমরা প্রমাণ করতে হবে কত এন এক্স গ্রেটার দেন ওয়াই, আমি কইম না এন এক্স গ্রেটার দেন ওয়াই না, কত এন এক্স গ্রেটার দেন ওয়াই না হয়, তবে যদি এটা না হয় তাহলে আমি কইতেছি কত এন এক্স লেজার ইকুয়াল ওয়াই, এটা হইতো না, এটা আমি কইতেছি আমি ধরতেছি কত এন এক্সটা ওয়াইয়ের সাথে কি ছোট অথবা সমান হবে। যদি সমান হয়, এখানে
এক্স বিলংস টু আর, এক্সটা যদি কে এর মধ্যে থাকে, আর এর মধ্যে থাকে, আর এন এক্স লেজার ইকুয়াল হয়, আমি তো ধরলামই লেজার ইকুয়াল হয়, এবং এনটা কে এর মধ্যে আছে বলো, এনটা আছে এন বিলংস টু কত, জেড প্লাস, মানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর এনটা কি, এন তো তুমি বলছো এন হবে তোমার ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার সবটি ধনাত্মক, ন্যাচারাল নাম্বার কি, শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ডত্ব ধনাত্মক সংখ্যাকে কি বলি, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলি। তাই এটা পূর্ণ সংখ্যা, মানে জেড প্লাস মানে সে পূর্ণ সংখ্যার মধ্যে আছে, মানে পজিটিভের মধ্যে আছে, কারণ এখানে এনটা তো পজিটিভের মধ্যেই, ঠিক আছে। যেহেতু পজিটিভের মধ্যে এটা একটা ঊর্ধ্ব সীমাবদ্ধ, সেটাই দেখো এখানে আমি যে বলছিলাম কত, এক্স লেজার ইকুয়াল কত 20, এক্স এর মান কত 20 থেকে ছোট অথবা সমান, মানে এইখানে এই সেটটা যদি হয় তাহলে এক্স এর মান কি 20-এর সাথে ছোট অথবা সমান, এর 20-এর সাথে খেয়ে যাইতে পারবে, এর কম তুমি যত -5 কোটি 10 কোটি -20 কোটি তুমি যাই বলো না কেন এইদিকে যাবে, কিন্তু 20-এর উপরে যেতে পারবে। তাহলে ঊর্ধ্ব দিকে সে কি হচ্ছে সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে যার সাথে লেজার ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল আছে ওই মানটা ওইখানে, ওইটা ফিক্সড, ওইখানে ওই মানটা সে কি উপস্থিত আছে। আর যদি তুমি বলো এক্স লেস দেন কত 20, আসলে এখানে এক্স নেই, তাহলে এক্স সীমাবদ্ধ কেমন হবে, তুমি যদি বলো এক্স এর মান 20-এর সাথে শুরু, একজন বলবো কত 19, একজনে বলবো আমি -19, তারপরেও, কারণ তুমি ফিক্সড ভাবে বলতে পারত না এটার মান যেন কত 20-এর সাথে ছোট, এক্স এর মান যেন 20-এর সাথে ছোট, কত ছোট এটা তো বলা যাবে না। আর যদি বলা হয় 20-এর সাথে ছোট অথবা সমান তাহলে সে আছে, ঠিক আছে। তাহলে 20-এর চাইতে যদি ছোট অথবা সমান যদি লেজার ইকুয়াল থাকে তাহলে সে কি আছে, এখানে সীমাবদ্ধ আছে। যদি সীমাবদ্ধ থাকে কত, এটি একটি ঊর্ধ্বে সীমাবদ্ধ, মানে সর্বোচ্চ উপরের দিকে, এর এক্স এর মান সর্বোচ্চ এর সাথে হবে না, মানে এই জন্য লিখছে ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট, এবং ওয়াই ইহার একটি ঊর্ধ্ব সীমা। এখানে তো সর্বোচ্চ লেভেলে কি আছে, লেজার ইকুয়াল সর্বোচ্চ লেভেলে কি আছে বলো, ওয়াই, এবং ওয়াই ইহার একটি ঊর্ধ্ব সীমা, বা এটাকেও তুমি বলতে পারো সুপ্রিমাম, আমি এটাই আগে বুঝাইছি, সুপ্রিমাম এবং ইনফিমাম, ঠিক আছে। ওয়াই ইহার একটি ঊর্ধ্ব সীমা। তাহলে বাস্তব সংখ্যার সম্পূর্ণতার স্বীকার্য অনুযায়ী সেটটি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বিদ্যমান থাকবে। এটাই আমি বলছিলাম একটি সেটের সকল ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতমটিকে সুপ্রিমাম বলে, ঠিক আছে। তাই বিদ্যমান থাকিবে। তাহলে ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, এটা কত আমি নতুন করে ধরতেছি, তুমি একটি সেট থেকে নতুন করে না 500 বার ধরলেও ওইটাই হবে, যে এটার সুপ্রিমাম থাকার সে কোনোদিন কি হবে না, পরিবর্তন হবে। নতুন এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা কত, ইউ যদি হয় তাহলে এন ওয়াই এর পরিবর্তে ঊর্ধ্বসীমা কত ছিল, আগে ওয়াই ছিল, এখন কত ইউ ধরছি, তাহলে ইউ যদি ওয়াই এর পরিবর্তে তুমি কি করো, ইউ বসায় দাও, আর ওয়াইটা কোথায় ছিল, আরো কোন জায়গায়, এই যে ওয়াই এর পরিবর্তে তুমি কত ইউ বসিয়ে দাও, ওয়াই এর পরিবর্তে তুমি ইউ বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে এন এক্স লেজার ইকুয়াল ইউ, যেখানে এনটা কত, এন বিলংস টু জেড প্লাস, মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে। ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি যেখানে এন এর মান যদি 5 কোটি বসাও, যদি সত্য হয় তাহলে 5 কোটি 1-এর জন্য সত্য হবে, নাকি বলো 5 কোটি 2-এর জন্য সত্য হবে, 5 কোটি 3-এর জন্য সত্য হবে, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য কি হয়, সত্য হয়। আমি এতক্ষণ বসাইতেছি, মনে করো এন ইজিক্যাল টু কত 5 কোটি, এন ইজিক্যাল টু কত 5 কোটি, এতক্ষণ বসাইছি। আমি এখন চিন্তা করতেছি সে এন ইজিক্যাল টু এন প্লাস 1-এর জন্য কি সত্য হবে না, গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে কত, এন ইজিক্যাল টু 1-এর জন্য সত্য হলে, এন ইজিক্যাল টু 2-এর জন্য সত্য হলে, এন ইজিক্যাল টু 3-এর জন্য সত্য হলে, এন ইজিক্যাল টু কত এম এর জন্য সত্য হলে, এন ইজিক্যাল টু কত এম প্লাস 1-এর জন্য সত্য। যে 5 কোটির জন্য সত্য হবে সে কত 5 কোটি 1-এর জন্য সত্য হবে। তাই আমি কি করছি, এন ইজিক্যাল টু এন প্লাস 1 বসাইছি, যেহেতু এন প্লাস 1টাও কি থাকবে পূর্ণ সংখ্যার মধ্যে, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে। তাহলে এন ইজিক্যাল টু কত, আমি এন প্লাস 1 বসাইছি। যদি এন প্লাস 1 বসাই তাহলে এখানে এন প্লাস 1 এন এক্স ছিল, এন এক্স লেজার ইকুয়াল ইউ, তাহলে এন এর পরিবর্তে এন প্লাস 1 বসানো এক্স,
লেজার ইকুয়াল ইউ বা এন এক্স প্লাস এক্স লেজার ইকুয়াল ইউ বা এন এক্স লেজার ইকুয়াল ইউ মাইনাস কত এক্স। তাহলে দেখো তো এখানে প্রথমে এর আগে বলছি কত ইউটা ঊর্ধ্বসীমা, এখন কত ইউ মাইনাস এক্সের সাথেও লেজার ইকুয়াল আছে, তাহলে ইউ মাইনাস এক্স কী হচ্ছে এখানে ঊর্ধ্বসীমা হয়ে যাচ্ছে। আর ঊর্ধ্বসীমার আমরা সংজ্ঞা পড়ছি যদি একটা সাইডে ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বিদ্যমান থাকে তাহলে এই সাইডের জন্য সেই সুপ্রিমাম আর কেউ সে কি হতে পারবে না, সুপ্রিমামের সমান হতে পারবে না। আর এইখানে দেখো এখানে এর এক লাইন আগেই কি ইউ ঊর্ধ্বসীমা ছিল, আর এখন এক লাইন পরে কি ইউ মাইনাস এক্স ঊর্ধ্বসীমা হয়ে যাচ্ছে। তাহলে দেখো কেমন উল্টাপাল্টা হচ্ছে, কারণ ঊর্ধ্বসীমা যে ওইখানে ওই সাইডে যতই তুমি যদি সঠিকভাবে তুমি ধরতে পারো তাহলে সে কোনোদিন কি হবে না, ঊর্ধ্বসীমা সে যে সেই ঊর্ধ্বসীমা থাকবে, আর কেউ ওর সমান হতে পারবে না। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে ইউ মাইনাস এক্সও কি ঊর্ধ্বসীমা হয়ে যাচ্ছে। এর আগে ছিল ইউ ঊর্ধ্বসীমা, তারপর কত ইউ মাইনাস এক্স ঊর্ধ্বসীমা হয়ে যাচ্ছে। আসলে আমি তো বলছি তোমার কন্ট্রাডিকশনাল মেথড যেটা, এটাতে আমার প্রথমেই কি উল্টাপাল্টা ধরতে হবে, না হলে হবে না। যেহেতু তোমাকে প্রমাণই করতে হবে মেয়ে, তাহলে আমি তোমাকে ধরছি ছেলে, তাহলে তুমি কেমনে ছেলে হইবে কেমনে। আমার ধরাতে কি ছিল বলছিল এই যে দেখো এইখানে যে আমি ধরছিলাম কি এন এক্স লেজার ইকুয়াল ওয়াই, আসলে এন এক্স লেজার ইকুয়াল ওয়াই এইখানেই আমার ধরাটা বলছিল। ঠিক আছে, বিষয়টা যদি ধরাটা বল থাকে তাহলে ইহা নির্দেশ করে ইউ মাইনাস এক্স সেটটির ঊর্ধ্বসীমা। আবার ইউ মাইনাস এক্স কত বলতো, ইউ মাইনাস এক্স লেস দেন ইউ। আসলে ইউ মাইনাস এক্সটা হচ্ছে ইউ এর সাথে শুরু সমান হলে ঊর্ধ্বসীমা হইতো, ঠিক আছে, কিন্তু শুরু সংখ্যাটাও আবার সে কি এমনি ঊর্ধ্বসীমা হয়। এটা কত ইউ মাইনাস এক্স লেস দেন ইউ হওয়ায় সম্পর্কটি অসঙ্গতিপূর্ণ মানে আমরা যেটা ধরছি এটা আসলে এখানে সঙ্গতিপূর্ণ হইতো, কারণ বাংলাদেশে যদি হইতো যেমন মনে করো বাংলাদেশের একটা মন্ত্রীর একটা ছেলে একটা খারাপ কাজ করে ফেলছে, এটাও আর একটা খারাপ কাজ করলে পুলিশে কি বলবো না এটা ছেড়ে দে, কোনো সমস্যা নেই, মন্ত্রীর সেরা হেরা ধরলে কি আছে। কিন্তু গণিতে তো কেটা মন্ত্রীর সেরা, কেটা এমপির সেরা, কেটা প্রধানমন্ত্রীর ছেলে, এটা তো সে জানবে না। যেটা সত্য সে সত্যকে সত্য বলবে, ঠিক আছে বিষয়টা, যেটা মিথ্যা সে মিথ্যাই বলবে, সে ওইখানে কাউকে চিনে না। এরকম যার সম্পর্কটি কি অসঙ্গতিপূর্ণ, কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকিতে পারে না। আমি এটাই বলছি, একটি সাইডে যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে তাহলে ওই সাইডে আর অন্য কেউ গিয়ে সুপ্রিমাম হতে পারবে না। যদি হয় ছোট অথবা সমান হবে, বড় অথবা সমান বা সুপ্রিমাম কোনোদিন হতে পারবেই না, এটাই থাকিতে পারে না। আর এই অসঙ্গতির জন্য সিদ্ধান্তটি নেওয়া যায় এন এক্স লেজার ইকুয়াল ওয়াই সঠিক নয়। সুতরাং এন এক্স গ্রেটার দেন ওয়াই, আমরা প্রথমে যে প্রমাণটা করছিলাম এন এক্স গ্রেটার দেন ওয়াই, এটা সত্য। অর্থাৎ তুমি লিখে দিবা যে এটা ছিল যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয় তবে কত থাকে, তবে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকিবে যেন কত এন এক্স গ্রেটার দেন ওয়াই হয়। ঠিক আছে বিষয়টা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।